শুনছেন নীরব ভালোবাসার আগুন, পর্ব ২৪। লেখিকা সামিয়া ইসলাম আর কণ্ঠে আমি ছোঁয়া। আমেরিকার দুপুর। সূর্যটা ঠিক মাথার ওপরে না, একটু হেলে পড়েছে, তবুও চারপাশে ঝকঝকে আলো ছড়িয়ে আছে। আকাশ একদম পরিষ্কার, নীলের ওপর সাদা তুলোর মতো মেঘ ভাসছে ধীরে ধীরে। শহরের রাস্তাগুলো একদম পরিপাটি, নিয়ম মাফিক চলা গাড়ির লাইন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজ পাতাগুলো হালকা বাতাসে দুলছে। মাঝে মাঝে সূর্যের আলো ফাঁক দিয়ে এসে পড়েছে ফুটপাতে। কোথাও কেউ সাইকেল চালিয়ে যাচ্ছে, কেউ হাতে কফির কাপ নিয়ে হেঁটে যাচ্ছে, আবার কেউ ব্যস্তভাবে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। এই শহরের আলাদা একটা ছন্দ আছে, ব্যস্ত কিন্তু নিয়ন্ত্রিত, দ্রুত কিন্তু শান্ত। এই আধুনিক শহরের মাঝেই দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। চারপাশে সবুজে ঘেরা বিশাল ক্যাম্পাস, লাল ইটের বিল্ডিং, খোলা আকাশের নিচে ছড়িয়ে থাকা পথ, একদম আলাদা একটা অভিজাত পরিবেশ। এই বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত একটা বিলাসবহুল হাই রাইজ অ্যাপার্টমেন্ট। বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটা সাধারণ মানুষের থাকার জায়গা না। কাচের দেয়াল, নিখুঁত ডিজাইন, নিচে কড়া নিরাপত্তা, সবকিছুতেই আছে প্রাইভেসি আর স্ট্যাটাসের ছাপ। অ্যাপার্টমেন্টের ভেতরে একটা লাক্সারি রুম, ফ্লোর টু সিলিং গ্লাস উইন্ডো দিয়ে পুরো শহরটা যেন হাতের মুঠোয় চলে এসেছে। দূরে স্ট্যানফোর্ডের সবুজ ক্যাম্পাস, আর তার পাশে আধুনিক শহরের বিল্ডিংগুলো, দুটোর মিশেলে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। নরম সূর্যের আলো জানালা পেরিয়ে এসে পড়েছে ঘরের ভেতরে। আলোটা এতটাই মোলায়েম যে পুরো রুমটা উষ্ণ শান্ত একটা আবহাওয়া তৈরি করেছে। রুমের মাঝখানে বড় একটা কিং সাইজ বেড, সাদা আর হালকা ক্রিম কালারের চাদরে ঢাকা। বেডের পাশে মিনিমালিস্টিক ল্যাম্প নরম আলো ছড়িয়ে দিচ্ছে। একপাশে গ্লাস টেবিল, তার উপরে ছড়ানো কিছু শপিং ব্যাগ, কয়েকটা ব্র্যান্ডেড বক্স। বোঝাই যাচ্ছে শপিংটা মোটেও ছোটখাটো হয়নি। এই আরামদায়ক বিছানাতেই শুয়ে আছে সোমাইয়া। তার চুলগুলো ছড়িয়ে আছে বালিশে, চোখ দুটো আধখোলা, মনে হচ্ছে ক্লান্ত। কিন্তু সেই ক্লান্তির মধ্যেও একটা তৃপ্তি আছে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে তার মনটা ভরে গেছে। পাশেই ফয়সাল, সে এক হাতে মাথা ঠেকিয়ে শুয়ে আছে, অন্য হাতটা আলতো করে রাখা সোমাইয়ার পাশে। তার চোখ মাঝে মাঝে সোমাইয়ার দিকে চলে যাচ্ছে, মুখে হালকা একটা আত্মবিশ্বাসী হাসি, যে হাসিতে আছে দায়িত্ব, ভালোবাসা আর নিজের মানুষকে আগলে রাখার এক নিঃশব্দ প্রতিশ্রুতি। বাইরে শহর দৌড়াচ্ছে নিজের গতিতে, কিন্তু এই ঘরের ভেতরে সবকিছুই যেন ধীরে চলছে। শব্দ নেই, তাড়া নেই, শুধু দুজন মানুষের নীরব উপস্থিতি, যেখানে কথার থেকেও অনুভূতিগুলো বেশি স্পষ্ট। গতকাল রাতেই আমেরিকার এয়ারপোর্টে এসে পৌঁছায় ফয়সাল আর সোমাইয়া। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও নতুন একটা উত্তেজনা কাজ করছিল দুজনের মাঝেই। এয়ারপোর্ট থেকে বের হতেই শহরের আলো ঝলমলে রাত যেন অন্যরকম একটা অনুভূতি তৈরি করেছিল। বের হওয়ার পর ফয়সাল সোজা সোমাইয়াকে নিয়ে যায় কয়েকটা নামি ব্র্যান্ডেড জুয়েলারি শপে। সেখানে একের পর এক সুন্দর সুন্দর জুয়েলারি দেখছিল সোমাইয়া, চোখে তার স্পষ্ট উচ্ছ্বাস। ফয়সাল চুপচাপ তাকিয়েছিল, যেটা সোমাইয়ার ভালো লাগছিল সেটাই নির্দ্বিধায় কিনে দিচ্ছিল। তার জন্য যেন দাম বলতে কিছুই ছিল না। সোমাইয়ার হাসিটাই ছিল তার কাছে সবচেয়ে দামি। এরপর রাত অনেকটা গড়িয়ে গেলে তারা অ্যাপার্টমেন্টে ফিরে আসে। দুজনেই ফ্রেশ হয়ে নেয়, হালকা কিছু খাওয়া দাওয়া করে, তারপর ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে। দুপুরে ঘুম ভাঙে সোমাইয়ার, চোখ খুললেও সে একদম নড়ল না। শরীরটা এখনো বিছানার নরম আরামে ডুবে আছে। অন্যদিকে ফয়সাল অনেক আগেই উঠে গেছে, কিন্তু সে উঠেও কিছু করেনি, চুপচাপ শুয়েছিল। তার দৃষ্টি একদম স্থির সোমাইয়ার দিকে, নীরবে নিঃশব্দে, যেন সে এই মুহূর্তটা শুধু উপভোগ করছে। সুমাইয়ার ঘুম ভাঙার পরও সে কিছু বলেনি, আর সোমাইয়াও বুঝতে পেরেছে, তবুও চোখ বন্ধ করে শুয়ে রইল। এই নীরবতা, এই কাছাকাছি থাকা, এই অদ্ভুত শান্ত অনুভূতি, এগুলো যেন তাকে ছাড়তে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এইভাবেই যদি সময়টা থেমে থাকতো, খারাপ হতো না। ফয়সালের চোখে তখন এক ধরনের মুগ্ধতা, আর সোমাইয়া চোখ বন্ধ রেখেই অনুভব করছিল কারো দৃষ্টি তার উপর থেমে আছে। তার ঠোঁটের কোণে আস্তে করে একটা হাসি ফুটে উঠল, কিন্তু সে নড়ল না, কারণ এই মুহূর্তটা ভাঙতে তারও ইচ্ছে করছে না।
কিছুক্ষণ পর সুমাইয়া নড়ে চড়ে উঠতে নিলেই তখনই ফয়সাল সুমাইয়ার হাত টেনে আবার নিজের দিকে এনে শুইয়ে দিল। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। সুমাইয়া ছটফট করতে লাগলো, কিন্তু হালকা বিরক্ত হয়ে বলল, আমাকে ছাড়েন, আমি উঠব। ফয়সাল নরম গলায় বলল, কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকো, এভাবে থাকতে আমার ভালো লাগছে। কিন্তু সুমাইয়া থামলো না, নড়াচড়া করতে করতে আবার বলল, আমাকে ছাড়েন, আমি ফ্রেশ হব, এতক্ষণ শুয়ে থাকতে থাকতে শরীর ব্যথা হয়ে গেছে। ফয়সাল আর কোনো উত্তর দিল না, বরং আরো একটু কাছে টেনে নিল সুমাইয়াকে। চুলগুলো আলতো করে সরিয়ে ঘাড়ের কাছে মুখ নিয়ে এলো। স্পর্শটা হতেই সুমাইয়া যেন হঠাৎ বরফের মতো স্থির হয়ে গেল। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। কষ্ট করে আবার বলল, ছাড়েন, আমি উঠব। হঠাৎ করে ফয়সাল ধীরে ধীরে সুমাইয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে আর কত পোড়াবে, একটু আদর, একটু ভালোবাসা দাও, তোমার ভালোবাসার অভাবে আমি শুকিয়ে যাচ্ছি। কথাগুলো সুমাইয়ার কানে গিয়ে কেমন যেন অচেনা অনুভূতি ছড়িয়ে দিল। ফয়সাল আরো নরম হয়ে বলল, আমি তো এখন তোমার স্বামী, তুমি মানো আর না মানো, তোমার উপর আমার এখন সম্পূর্ণ অধিকার আছে। কিন্তু আমি সেটা জোর করে নিতে চাই না। জোর করে বিয়ে করেছি বলে জোর করে ভালোবাসা আদায় করব, তা আমি পারবো না। একটু থেমে আরো আবেগ নিয়ে বলল, প্লিজ পাখি, এবার আমার হয়ে যাও। আমি তোমাকে সম্পূর্ণ নিজের করে পেতে চাই, কিন্তু তোমার ইচ্ছাতেই। তার কণ্ঠে জেদ ছিল না, ছিল শুধু অপেক্ষা আর ভালোবাসার আকুতি। আর সেই নীরবতার মাঝেই জমে রইল অজস্র না বলা অনুভূতি। ফয়সালের এমন কাতর কণ্ঠ শুনে সুমাইয়ার বুকের ভেতর কেমন যেন নরম হয়ে এলো। একটা অদ্ভুত অনুভূতি গ্রাস করলো তাকে। আসলেই তো, বিয়েটা যখন হয়ে গেছে, তখন স্বামী হিসেবে ফয়সালের তো তার উপর একটা অধিকার আছেই। সুমাইয়া চোখ বন্ধ করে মনে মনে স্বীকার করলো, সে অনেক আগেই ফয়সালকে মেনে নিয়েছে। শুরুর দিকে কিছুটা রাগ অভিমান ছিল ঠিকই, কিন্তু সময়ের সাথে সাথে সেই রাগ গলে গিয়ে অজান্তেই ভালোবাসায় রূপ নিয়েছে। একটা অপ্রকাশিত ভালোবাসা, যেটা সে কখনো মুখে বলেনি। ফয়সালের ছোট ছোট যত্ন, তার না বলা কথাগুলো বুঝে ফেলা, কখন কি লাগবে সবকিছু খেয়াল রাখা, এই সবকিছুই ধীরে ধীরে সোমাইয়াকে টেনে নিয়েছে তার দিকে। নিজের ভাবনায় ডুবেছিল সোমাইয়া। অন্যদিকে ফয়সাল তার উপর কোনো উত্তর না পেয়ে কিছুটা আন্দাজ করতে পারল। তার ঠোঁটের কোণে হালকা একটা চুপচাপ হাসি ফুটে উঠল। হঠাৎই ফয়সাল এক লাফে উঠে জানালার পর্দা নামাতে গেল, আর সেই সুযোগেই সোমাইয়া ঝট করে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। হঠাৎ এমন ঘটনায় ফয়সাল কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর মাথায় হাত দিয়ে চুল টেনে ধরে নিচু স্বরে হেসে ফেলল। ওদিকে দরজা বন্ধ করে ভিতরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে সোমাইয়া। মনে হচ্ছে যেন নিজেরই অনুভূতি থেকে পালিয়ে এসেছে সে। বাইরে থেকে দরজায় ধাক্কা দিয়ে ফয়সাল বলল, এটা কিন্তু ঠিক হলো না, একদম ঠিক করো নাই, দরজা খুলো যান। ওপাশ থেকে সুমাইয়া একটু নিজেকে সামলে নিয়ে বলল, কেন দরজা খুলবো? ফয়সাল মুচকি হেসে বলল, কারণ আমার তোমাকে দরকার, তাই বলছি দরজা খুলো। সুমাইয়া ভ্রু কুচকে বলল, কেন লাগবে আমাকে? সব সময় তো আপনার সাথেই থাকি। ফয়সাল এবার একটু দুষ্টুমি মেশানো গলায় বলল, এখন একটু স্পেশাল পানিশমেন্ট হবে, তাই তোমাকে দরকার। কথাটা শুনে সোমাইয়া হঠাৎই থমকে গেল। তারপর ঠোঁট কামড়ে একটু লজ্জা আর একটু অভিমান মেশানো কণ্ঠে বলল, আমার এখন মুড নেই। কথাটা মুখ ফসকে বলেই ফেলেছিল সোমাইয়া, আর বলার সঙ্গে সঙ্গেই নিজের কথা শুনে লজ্জায় টকটকে লাল হয়ে গেল সে। বাইরে দাঁড়িয়ে ফয়সাল মুচকি মুচকি হাসতে হাসতে বলল, মুড নেই মানে কি? কিসের জন্য তোমার মুড নেই? হুম, তোমার কথাটা তো ঠিক বুঝলাম না জান, একটু বুঝিয়ে বলো না। সুমাইয়া এবার সত্যিই মহা বিপদে পড়ে গেল। সে খুব ভালো করেই বুঝতে পারছে ফয়সাল সবকিছু জেনে শুনেই তাকে এই বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। নিজেকে সামলে নিয়ে একটু রাগ দেখিয়ে বলল, শুধু শুধু দরজা ধাক্কিয়ে লাভ নেই, আমি দরজা খুলবো না। ফয়সাল হালকা হেসে মাথা নাড়ল। তার কণ্ঠে এবার দুষ্টুমি আর নরম হুমকির মিশ্রণ আছে। ঠিক আছে ম্যাম, এখন না হয় দরজা খুলবেন না, কিন্তু আপনাকে কি আর হাতের কাছে পাবো না কখনো? একটু থেমে ঠোঁটের কোণে হাসি টেনে আবার বলল, তখন কিন্তু আর মজা দেখাবো। কতক্ষণ আমার থেকে এভাবে পালিয়ে থাকতে পারেন দেখা যাবে। কথাটা বলেই হালকা হেসে রুম থেকে বেরিয়ে গেল ফয়সাল। ঘরের ভেতরে নীরবতা নেমে এলো, আর ওয়াশরুমের ভেতরে দরজার ওপাশে দাঁড়িয়ে সোমাইয়া নিজের বুকের ধরফরানি সামলাতে ব্যস্ত। ফয়সাল করিডোরে হাঁটতে হাঁটতে নিজের মনেই হেসে উঠল। বউটা কিন্তু বেশ পেকে গেছে। তার হাসিতে ছিল দুষ্টুমি, ভালোবাসা আর একটুখানি জয় পাওয়ার আনন্দ। বাংলাদেশের বিকাল 4টা।
একটা অদ্ভুত শান্ত নরম আলোয় ভরা সময়। সূর্যের তাপ তখন তেমন তীব্র থাকে না। আলোটা দূরের গাছগুলোর পাতায় পাতায় হালকা বাতাসে দুলে ওঠে। কোথাও কোথাও পাখিদের ডাকে বিকেলের নিস্তব্ধতা আরো গভীর হয়ে ওঠে। রাস্তার পাশে ছায়া লম্বা হয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে দুই একটা রিক্সা ধীরে ধীরে চলে যায়। আবার কোথাও ছোট বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসে। পুরো পরিবেশটাই যেন এক নিরিবিলি শান্ত সৌন্দর্যে ভরা। সেই রাস্তার পাশেই ছোট্ট একটা বাড়ি মুশফিক আহমেদের। বাড়িটা আকারে ছোট হলেও তার মধ্যে আছে এক ধরনের পরিপাটি সৌন্দর্য। সাদা রঙের দেয়াল, সামনে ছোট্ট বারান্দা, আর চারপাশে সাজানো কয়েকটা টবের গাছ, জবা, গোলাপ আর মানি প্লান্ট। বাড়ির সামনে সরু রাস্তা, দুপাশে সবুজ ঘাস আর ছায়া ফেলে রাখা কয়েকটা গাছ। সব মিলিয়ে বাড়িটা দেখতে একদম শান্ত, গোছানো আর ভালোবাসায় ভরা আশ্রয়স্থলের মতো। কিন্তু সেই নিরিবিলি পরিবেশ শান্ত আজকে যেন ঝড় বয়ে যাচ্ছে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ আর অঝরে কাঁদছে মিষ্টি। তার কান্না যেন থামতেই চায় না। বুক ভেঙে আসে সেই কান্না শুনলে। কারো হৃদয় স্থির থাকে না। তার পাশে বসে আছে রূপা, সারিনা আর মিতালি। তিনজনেই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আজ বিকেলেই তারা এসেছে আসলে মিষ্টিকে দেখার জন্য নয়, শুধু ঘটনাটা আসলে কি, কিভাবে হলো আর এসব সত্যি কিনা সবকিছু নিজের চোখে যাচাই করতেই তারা এসেছে। কারণ তাদের কারোরই বিশ্বাস হচ্ছে না মিষ্টি এমন একটা কাজ করতে পারে। কিন্তু এখানে এসে সবকিছু শুনে তারা নিজেরাই যেন হতবাক হয়ে গেছে। রূপা ধীরে ধীরে মিষ্টির কাঁধে হাত রেখে বলল, মিষ্টি শান্ত হ, এভাবে কান্না করিস না। সমস্যা যখন হয়েছে তার সমাধানও আছে। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে আমাদের। মিষ্টি হঠাৎই কান্নার মাঝে জোরে বলে উঠল, কি সিদ্ধান্ত নিবি তোরা আমি জানি না, কিন্তু আমাকে যদি অ্যাবর্শন করানোর কথা বলা হয় আমি করব না, আগেই বলে দিলাম। তার কণ্ঠে ছিল ভয়, রাগ আর নিজের অস্তিত্ব রক্ষার এক তীব্র জেদ। রূপা দ্রুত বলল, শান্ত হ, আমরা কখনোই তোকে এমন কিছু করতে বলবো না। মিতালি অবাক হয়ে স্পষ্ট অবিশ্বাস্য গলায় বলল, এটা কি করে সম্ভব? আরিয়ান ভাইয়া কখনো এটা করতে পারে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিশ্চয়ই কোথাও একটা বড় ভুল হচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। রূপা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আরিয়ান ভাইয়াকে যতটা আমরা জানি চিনি, উনি কখনোই এমন কাজ করতে পারে না। সারিনা সাথে সাথে সায় দিল, আমারও ঠিক একই মনে হচ্ছে, কিছু একটা ঠিক নেই এখানে। রূপা আবার মিষ্টির দিকে ঝুঁকে নরম গলায় বলল, মিষ্টি তুই আগে শান্ত হ, নিজেকে সামলা। তুই যদি সুস্থ থাকিস তবেই বেবিটা ভালো থাকবে। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না, না হয় শেষ পর্যন্ত কিন্তু খালি হাতেই ফিরতে হবে। মিষ্টির চোখ ভরা জল নিয়ে তাকিয়ে রইল, কিন্তু কিছু বলার আগেই সারিনা বলে উঠল, আচ্ছা চল, আমরা আগে আরিয়ান ভাইয়ের সাথে দেখা করি, ফেস টু ফেস কথা বলি। এই কথাটা শুনেই মিষ্টির বুকটা যেন হু হু করে উঠল। সে কান্না ভেজা গলায় বলল, সে তো এখন বাংলাদেশে নেই, পড়াশোনার জন্য আমেরিকায় চলে গেছে। তারপর হঠাৎ করেই ভেঙে পড়ল সে, ঢুকরে কেঁদে উঠল। কিভাবে পারলো আমার সাথে এমন করতে? তোরা বল, বল না, ও কিভাবে আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলো? আমার কি দোষ ছিল? আমি তো শুধু নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। তাহলে কেন এত বড় ছলনা হলো আমার সাথে? তার কান্নায় ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। সারিনা এবার একটু দৃঢ় কণ্ঠে বলল, এই প্রশ্নগুলোর উত্তর তো শুধু আরিয়ান ভাইয়াই দিতে পারবে, তাই যেভাবেই হোক আমাদের ওনার সাথে কথা বলতে হবে। রূপা মাথা নেড়ে বলল, এভাবে বসে থেকে হবে না, চল আমরা আরিয়ান ভাইয়ার বাসায় যাই। মিতালি সাথে সাথে বলল, হ্যাঁ ঠিক আছে, এটাই করতে হবে। কিন্তু সারিনা হঠাৎ থেমে বলল, কিন্তু অ্যাড্রেস তো আমরা জানি না। রূপা তখন মিষ্টির দিকে তাকিয়ে বলল, তুই জানিস আরিয়ান ভাইয়ার ঠিকানা? মিষ্টি চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ জানি, কিন্তু সেখানে এখন আর কেউ থাকে না। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, বাড়িটা তালা বন্ধ ছিল। সারিনা হতাশ হয়ে বলল, ভাইরে ভাই, কেসটা তো দেখে আরো জটিল হয়ে যাচ্ছে। রূপা এবার একটু দৃঢ়ভাবে বলল, কোনো না কোনো উপায় থাকবেই, আমরা বের করব। তখন মিতালি একটু ভেবে বলল, মিষ্টি, তোর কাছে আরিয়ান ভাইয়ার কোনো ডকুমেন্ট নেই, যেমন কোনো সার্টিফিকেট বা কাগজ যেখানে তার পরিচয়, বাবা মায়ের নাম এসব লেখা থাকে? মিষ্টি হঠাৎই মনে পড়েছে যেন কিছু একটা। এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়ালো, দ্রুত পায়ে ওয়ার্ড্রোবের দিকে গিয়ে কাপড়গুলো সরিয়ে খুঁজতে লাগলো কিছুটা। কিছুক্ষণ পর হঠাৎ একটা কাগজ হাতে দৌড়ে ফিরে এলো। মিষ্টির হাত থেকে কাগজটা নিয়ে রূপা ধীরে ধীরে খুলে দেখলো এটা আসলে আরিয়ানের একটা সার্টিফিকেট। তার পুরো নাম, ঠিকানা সবকিছু পরিষ্কারভাবে লেখা আছে। মিষ্টি একটু থেমে ব্যাখ্যা করলো, একদিন আমি আরিয়ানের সাথে ঘুরতে গিয়েছিলাম, তখন একটা জরুরি কাজের জন্য ওকে এই সার্টিফিকেট দিয়ে কোথাও অ্যাপ্লাই করতে হয়। তখন ফটোকপি করানো হয়েছিল, সেখান থেকেই একটা কপি আমার কাছে থেকে যায়।
রূপা মন দিয়ে কাগজটা পড়তে লাগলো। তার চোখে ভেসে উঠল পিতার নাম নাসির রায়, মাতার নাম আলিয়া রায়, সাথে থানা, পোস্ট অফিস সবকিছুই আছে বিস্তারিতভাবে দেওয়া। একটু পরেই রূপা চোখে আত্মবিশ্বাসের ঝিলিক দেখা গেল। সে হালকা হাসি দিয়ে বলল, এবার আর কোনো টেনশন নেই, খুব তাড়াতাড়ি আমরা আরিয়ান ভাইয়ার বাসার পুরো ঠিকানা বের করে ফেলবো। সারিনা তখন একটা প্রশ্ন করলো, আচ্ছা মিষ্টি, আরিয়ান ভাইয়ার কি কোনো ভাই বোন নেই? মিষ্টি ধীরে মাথা নাড়ল, না, সে একাই। ঘরের ভিতর আবার কিছুক্ষণ নীরবতা নেমে এলো। তারপর তিনজন মিলে মিষ্টিকে অনেক বোঝালো, সান্ত্বনা দিল, সাহস দিল, বারবার বলল সব ঠিক হয়ে যাবে। যাই হোক, তারা শেষ পর্যন্ত সত্যিটা বের করবেই। অবশেষে বিকেলের আলো ফিকে হতে হতে তিন বান্ধবী একই সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো। বের হওয়ার সময় সব দায়িত্ব নেওয়া হলো সারিনার উপর, কারণ সারিনাই পারবে তাড়াতাড়ি এই অ্যাড্রেস বের করতে সামিয়ানকে দিয়ে। সামিয়ান যেহেতু এমপি, তার মাধ্যমে এই খোঁজ নেওয়াটা খুব দ্রুত বের করা সম্ভব। সারিনা দৃঢ় কণ্ঠে বলল, চিন্তা করিস না, খুব শিগগিরই আমরা আরিয়ান ভাইয়ার খোঁজ বের করব। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে তিনজন কথা বলছিল। হঠাৎই রূপার চোখ পড়ল সামনে। দূরে একটা বাইক আসছে, আর বাইকের উপর বসে থাকা মানুষটাকে চিনতে এক সেকেন্ডও দেরি হলো না। রূপা তাড়াতাড়ি বলে উঠল, সারা, সামিয়ান ভাইয়া আসছে। কথাটা শুনে যেন বিদ্যুৎ খেলে গেল সারিনার শরীরে। সে আটকে উঠল। তড়িঘড়ি করে ফোনটা বের করে স্ক্রিন অন করতেই দেখলো 7টা মিস কল, সবগুলোই তার ভাইয়ার নাম্বার থেকে। এটা দেখে তার বুক ধকধক করতে লাগলো। ভয়ে প্রায় কেঁপে উঠে রূপার হাত চেপে ধরলে বলল, রূপা, আমাকে বাঁচা, আজকে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। ওদিকে দূর থেকে সামিয়ান সারিয়ানাকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। অনেকক্ষণ ধরে খুঁজছিল তাকে। বাইকটা সামনে এনে থামাতেই সারিনা ভয় পেয়ে যাওয়া কাপা মুখটা চোখে পড়ল সামিয়ানের। সেই মুহূর্তে যেন তার সব রাগ হাওয়া হয়ে মিলিয়ে গেল। সামিয়ান সামনে দাঁড়াতেই সারিনা এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, ভাইয়া বিশ্বাস করো, আমি তোমাকে বলে আসতাম, কিন্তু তুমি তখন ঘুমাচ্ছিলে, তাই ডিস্টার্ব করিনি। তারপর একদম নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো, তুমি সারাদিন কত কাজ করো ভাইয়া, একটু রেস্ট করার টাইম পাও না? এমপি হওয়া কি মুখের কথা? এত দায়িত্ব, এত কাজ, তুমি তো সব সময় ব্যস্ত থাকো, ঘুমানোরও ঠিকমতো সময় পাও না। তাই দেখলাম তুমি গভীর ঘুমে, তাই আর ডাকিনি, একা একাই বেরিয়ে আসলাম। এক নাগারে বকবক করে যাচ্ছিল সারিনা। তার পাশে দাঁড়িয়ে থাকা রূপা আর মিতালি একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ হেসে ফেলল। তারপর সুযোগ বুঝে ধীরে ধীরে সরে পড়ল। যাওয়ার সময় রূপা ফিসফিস করে বলল, আচ্ছা আমরা যাচ্ছি, তুই ভাইয়ার সাথে চলে যা। মিতালিও হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। কিন্তু সারিনা এতটাই নিজের বাঁচার চেষ্টা আর কথা বলায় ব্যস্ত যে তার খেয়ালই নেই পাশে তার দুই বান্ধবী আর নেই। অন্যদিকে সামিয়ান বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হাত দুটো বুকের উপর ভাঁজ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার চাঁদের দিকে, তার নিজস্ব চাঁদের দিকে। সারিনা এতক্ষণ একটানা বকবক করছিল নিচের দিকে তাকিয়ে, কিন্তু কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে চোখ তুলে সামনে তাকাতেই দেখলো সামিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে আর গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকেই। সারিনার বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারছে না এই দৃষ্টিটা রাগের নাকি অন্য কিছুর। হালকা করে পাশ ফিরে তাকাতেই দেখলো রূপা আর মিতালি নেই। এবার যেন তার ভয়টা আরো বেড়ে গেল। ঠিক তখনই সামিয়ান আস্তে আস্তে সারিনার দিকে এগোতে লাগলো, আর সারিনা মনে মনে ভয় পাচ্ছে। সামিয়ানকে তেমন একটা ভয় পায় না সারিনা, তবে আজকে কেন যেন ভয় করছে। একে তো বাসা থেকে না বলে বেরিয়েছে, আল্লাহ জানে কোথায় কোথায় যেন খুঁজেছে তাকে, এই কারণে বিশেষ করে ভয় পায়। সামিয়ান সামনে এসে সারিনার হাত ধরে রাস্তার একপাশে বাইকের সামনে নিয়ে দাঁড় করালো। চারপাশে হালকা বাতাস বইছে, রাস্তার আলো জ্বলে উঠতে শুরু করেছে। সারিনা আগে থেকেই মনে মনে প্রস্তুত ছিল, এখন হয়তো ভাইয়া বকা দিবে, না হলে একদম হঠাৎ করে একটা থাপ্পড় বসিয়ে দিবে। তাই নিজেকে সামলানোর আগেই তাড়াতাড়ি বলে উঠলো, দেখো ভাইয়া, আমি কিন্তু এখন বড় হয়ে গেছি, তুমি এখন আমাকে মারতে পারো না। কথাটা বলেই সে একটু থেমে রইল। মনে হচ্ছিল পরের মুহূর্তেই কিছু একটা হবে, কিন্তু ঘটলো সম্পূর্ণ উল্টো। সামিয়ান ধীরে ধীরে পকেট থেকে একটা টিস্যু বের করলো। তারপর হঠাৎই সামনে ঝুঁকে সারিনার নাক মুখ আলতো করে মুছিয়ে দিতে লাগলো। মেহেরুন রঙের জর্জেট 3 পিস পরেছে সারিনা, মাথায় হিজাব বেঁধে বের হয়েছিল। গরমের কারণে নাক মুখ ঘেমে একাকার হয়ে গেছে। সামিয়ান খুব স্বাভাবিক ভঙ্গিতে যত্ন নিয়ে সারিনার মুখের ঘাম মুছিয়ে দিতে লাগলো। সারিনা একদম স্থির হয়ে গেল। এমন আচরণ সে একদমই আশা করেনি। মুখ মোছাতে মোছাতে সামিয়ান শান্ত নরম গলায় বলল, তোকে একদিন বলছি না বাসা থেকে বের হওয়ার সময় বলে যাবি, খুব দরকার না হলে এভাবে বের হবি না, কথা শুনিস না কেন? তার কণ্ঠে কোনো রাগ ছিল না, বরং গভীর একটা চিন্তা আর অদ্ভুত মায়া। সারিনা অবাক হয়ে তাকিয়ে রইল। সে ভেবেছিল কি না কি হবে, কিন্তু যা হলো সেটা তার কল্পনার সম্পূর্ণ বাইরে। এক মুহূর্তেই তার সব ভয় দুশ্চিন্তা মিলিয়ে গেল। আবার ফিরে এলো তার চিরচেনা চঞ্চলতা। সারিনা এবার একটু গম্ভীর হয়ে সামিয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি একটু জরুরি কাজে বের হয়েছি, তোমাকে সব বলবো, তোমার একটা হেল্প লাগবে।
বলতে বলতে সে চোখ দুটো ছোট ছোট করে তাকালো। সামিয়ান ভ্রু কিঞ্চিত কুঁচকে তাকালো। কি হেল্প? সারিনা তাড়াতাড়ি বলল, সত্যি বলছি ভাইয়া, তোমার হেল্প লাগবে। তুমি তো এমপি, সবাইকে সাহায্য করো, এবার আমাকেও করো। তারপর নিজেই আবার বলল, আচ্ছা ভাইয়া বাসায় চলো, ঠান্ডা মাথায় তোমাকে সবকিছু বলবো। সামিয়ান কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়ল। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে সব বলিস, এখন চল আগে। সারিনা একটু অবাক হয়ে বলল, কই যাব ভাইয়া আমরা? সামিয়ান এবার আগের মতোই গম্ভীর আর স্থির কণ্ঠে বলল, মার্কেটে যাব। সবার শপিং প্রায় শেষ, এখন শুধু তোর আর আমারটাই বাকি। একটু থেমে আবার বলল, সামনে এত কাজ, এত ব্যস্ততা, পরে তোকে শপিং করিয়ে দেওয়ার সময় পাবো না। আজকে একটু সময় পেলাম, তাই বের হয়েছি। কথাগুলো শুনে সারিনার মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে উঠল। সব দুশ্চিন্তা ভুলে সে একদম ছোট বাচ্চার মতো খুশি হয়ে গেল। হেসে হেসে তাড়াতাড়ি বাইকের পেছনে উঠে বসলো। এরপর সামিয়ান বাইক স্টার্ট দিল। ততক্ষণে মাগরিবের আজান শেষ, ধীরে ধীরে নেমে এসেছে সন্ধ্যার অন্ধকার। তবে শহর বলে কথা, অন্ধকার যেন ঠিকভাবে নামতেই পারে না। চারদিকে একে একে জ্বলে উঠেছে ল্যাম্পপোস্টের আলো, দোকানে সাইনবোর্ড, বাড়ির বারান্দার লাইট, সব মিলিয়ে চারপাশটা একটা অদ্ভুত আলো ছায়ার শহরে রূপ নিয়েছে। বাইকটা ধীর গতিতে এগোতে শুরু করলো। রাস্তার দুই পাশে লাইটের আলো পড়ে ঝিলমিল করছে। সারিনা বাইকের পেছনে বসে দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে বাতাসটা অনুভব করতে লাগলো। সারিনার হিজাবের পাশ দিয়ে বয়ে যাওয়া হাওয়া, মুখে এসে লাগা ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত মুক্তির অনুভূতি। ঠিক তখনই সামিয়ান ধমক দিয়ে উঠল, এই বেয়াদব, ঠিকমতো ধরে বস, পড়ে যাবি কিন্তু। পড়লে, হাত পা ভাঙলে কিন্তু আমি হসপিটালে নিতে পারবো না, এই বলে দিলাম। কথাটা বলেই সে বাইকের স্পিড আরেকটু বাড়িয়ে দিল। সামিয়ানের ধমক খেয়ে সাথে সাথেই শান্ত হয়ে বসলো সারিনা। তার চঞ্চলতা একটু কমে গেল। আবার সামিয়ান বলল, আমাকে ধরে বস। সারিনা বাইরে থেকে যতই সাহস দেখাক, মনে মনে সামিয়ানকে একটু হলেও ভয় পায়। বাইকের গতি আরো বাড়াতে দেখে শেষমেশ বাধ্য হয়ে সারিনা আলতো করে সামিয়ানের পাঞ্জাবির দুই পাশ চেপে ধরল। এরপর বাইকটা এসে থামলো ঢাকার অন্যতম বড় আর জনপ্রিয় শপিং স্পট যমুনা ফিউচার পার্কের সামনে। বড় বড় গ্লাসের দেয়াল, ঝলমলে আলো, চারপাশে মানুষের ভিড়, সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ। সামিয়ান বাইক থেকে নামলো, তারপর সারিনার দিকে তাকিয়ে বলল, চল। সারিনা চুপচাপ মাথা নেড়ে তার পেছন পেছন ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকতেই যেন অন্য এক দুনিয়া। চারিদিকে ব্র্যান্ডের শোরুম, ঝকঝকে আলো, সাজানো পোশাক, সবকিছুতেই একটা অভিজাত ভাব। সামিয়ান সরাসরি একটা বড় শোরুমে নিয়ে গেল সারিনাকে। ভেতরে ঢুকে সে বলল, যা পছন্দ হয় দেখ। সারিনা একের পর এক ড্রেস দেখতে লাগলো, লেহেঙ্গা, গাউন, শাড়ি, সবকিছুই দেখছে। কিন্তু কেন জানি কিছুতেই মন বসছে না। কখনো রং ভালো লাগে না, কোনোটার ডিজাইন, আবার কখনো কখনো মনে হয় এটা ঠিক না। এভাবে অনেকগুলো ড্রেস দেখার পরও যখন কিছু পছন্দ হচ্ছিল না, তখন সামিয়ান নিজেই এগিয়ে এলো। সে একটা খয়েরি আর গোল্ডেন মিশ্রণের গর্জিয়াস লেহেঙ্গা তুলে নিল। ড্রেসটা হাতে নিয়ে সারিনার সামনে বাড়িয়ে দিয়ে বলল, এটা ট্রাই করে দেখ। সারিনা ড্রেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। খুব সুন্দর কাজ করা, রংটাও একদম এলিগেন্ট। মনে মনে বলল, পছন্দ আছে বটে। তারপর সামিয়ানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ভাইয়া, তোমার বউ অনেক লাকি হবে। সামিয়ান ভ্রু তুলে তাকালো। কেন? সারিনা হাসতে হাসতে বলল, কারণ তোমার পছন্দ আছে, এটা মানতেই হবে। সামিয়ান কিছু বলল না, শুধু হালকা করে মুচকি হাসলো। তারপর নিজের জন্য একটা সুন্দর পাঞ্জাবি পছন্দ করলো। এরপর শুরু হলো আসল শপিং। সারিনার জন্য কসমেটিক আইটেম, জুতা, ব্যাগ, আরো কয়েকটা ড্রেস, শাড়ি, একটার পর একটা জিনিস নিতে লাগলো সামিয়ান। সারিনা তো অবাক, যেটা দেখে ভালো লাগছে সামিয়ান সেটাই কিনে দিচ্ছে। শপিং করতে করতে কখন যে সময় কেটে গেল টেরই পাওয়া গেল না। শেষ করতে করতে প্রায় 10টা বাজে। শপিং মল থেকে বের হয়ে বাইরে আসতেই ঠান্ডা বাতাস লাগলো মুখে। সারিনা ক্লান্ত হলেও মুখে একদম খুশির ছাপ। এরপর সামিয়ান বলল, চল কিছু খেয়ে নেই। দুজন একটা কাছের রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করলো। সন্ধ্যা থেকে শপিং, হাঁটা, সব মিলিয়ে দুজনেই বেশ ক্লান্ত। খাওয়া শেষে আবার বাইকে উঠলো তারা। রাস্তার ঢাকার রাতের আলোয় ঝলমলে রাস্তায় বাইকটা ধীরে ধীরে এগিয়ে চলল। আর কিছুক্ষণ পরই তারা ফিরে গেল বাসায়। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। ফয়সাল আর সোমাইয়া এখনো আমেরিকাতেই আছে। আর মাত্র একদিন পরই তাদের ফিরে আসার কথা। এই কয়েকদিনে ফয়সাল যেন পুরো শহরটাই ঘুরিয়ে দেখিয়েছে সোমাইয়াকে। বিখ্যাত সব জায়গা, সুন্দর সুন্দর রাস্তাঘাট, নামকরা রেস্টুরেন্ট, বড় বড় মার্কেট, কোথাও বাদ রাখেনি সে। শপিং, ঘোরাঘুরি, সব মিলিয়ে সময়টা যেন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। এই দেশটা, এই শহরটা সুমাইয়ার ভীষণ ভালো লেগে গেছে। বিশেষ করে এখানকার ইউনিভার্সিটিগুলো পরিপাটি, বড় বড় ক্যাম্পাস, সবুজে ঘেরা, সবকিছু যেন অন্যরকম এক সৌন্দর্যে ভরা। বিকেল 4টা, আমেরিকার শহরের পরিবেশটা একদম আলাদা একটা অনুভূতি দেয়। সূর্যের আলো তখন নরম সোনালি আভা ছড়িয়ে থাকে চারপাশে।
আকাশটা পরিষ্কার, হালকা নীলের মধ্যে সূর্যের আলো ঝিলমিল করে। রাস্তার দুই পাশে গাছগুলো শান্তভাবে দাঁড়িয়ে হালকা বাতাসে পাতাগুলো দুলে ওঠে। মানুষজন কেউ হাঁটছে, কেউ কফি হাতে গল্প করছে। সব মিলিয়ে একটা গোছানো ছন্দময় শান্ত পরিবেশ। সেই বিকেলেই রাস্তার পাশে হাত ধরে হাঁটছে ফয়সাল আর সুমাইয়া। সামনেই বিশাল একটা শপিং কমপ্লেক্স, দ্য শিকদার ক্রাউন গ্যালারিয়া। মূলত ওখানেই যাওয়ার কথা তাদের। হাঁটতে হাঁটতে সুমাইয়া বলছিল, জানো, এই দেশটার সবকিছুই আমার অনেক ভালো লাগছে। এখানে সবকিছু কত সুন্দরভাবে মেইনটেইন করা। ফয়সাল চুপচাপ শুনছিল, মুখে হালকা হাসি, চোখে মুগ্ধতা। ঠিক তখনই তারা রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে এলো, কিন্তু এখানে নিয়মটা একটু ভিন্ন। যখন তখন রাস্তা পার হওয়া যায় না বাংলাদেশের মতো। নির্দিষ্ট জায়গা থাকে যাকে বলে ক্রসওয়াক। সিগন্যালের নির্দেশ না মেনে রাস্তা পার হওয়া কঠোরভাবে নিষিদ্ধ। লাল সবুজ বাতির মতো হাঁটার জন্য আলাদা সিগন্যাল থাকে। যখন ওয়াক দেখায় তখনই পার হতে হয়। কিন্তু সুমাইয়া এই নিয়মগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। সে সোজা মার্কেটের দিকে তাকিয়ে এগিয়ে যেতে লাগলো এবং সিগন্যালের দিকে খেয়াল না করেই। ঠিক তখনই পেছন থেকে প্রচন্ড গতিতে একটা লাক্সারি কার ছুটে আসছিল। সবকিছু এত দ্রুত ঘটলো, ফয়সাল কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কেউ একজন এসে সুমাইয়ার হাত শক্ত করে টেনে নেয় রাস্তার একপাশে। গাড়িটা শো করে পাশ কাটিয়ে চলে গেল। এক মুহূর্তের জন্য যেন সময় থেমে গেল। সুমাইয়ার বুক ধড়ফড় করছে, মনে হচ্ছে একটু হলেই যেন প্রাণটা বেরিয়ে যেত। ফয়সাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। এতক্ষণ যে হাসি, যে মুগ্ধতা ছিল, সবকিছু মিলিয়ে গেছে এক ঝটকায়। তারা কেউই ভাবতে পারেনি এত সুন্দর একটা মুহূর্ত মাঝে এমন একটা ঘটনা ঘটে যাবে।